আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউনিভার্সিটি ইংলিশ বিডিএর পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আপনাদের জন্য আমাদের আলোচনা ইউরিপিডিসের বিখ্যাত প্লে মিডিয়া। বন্ধুরা, হেলাল হাফিজ তার বিখ্যাত নিষিদ্ধ সম্পাদকীয়তে বলেছিলেন, যদি কেউ ভালোবেসে খুনি হতে চান তাই হয়ে যান। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আসলেই কি ভালোবাসলে খুনি হতে হয়? আসলেই কি ভালোবাসার ডিস্ট্রাকটিভ ফোর্স রয়েছে? ভালোবাসা কি ধ্বংস করে না সৃষ্টি করে? হ্যাঁ, ভালোবাসা একই সাথে ধ্বংসও করে এবং সৃষ্টিও করে। ভালোবাসার যেমনি পজিটিভ স্পিরিট রয়েছে, নেগেটিভ স্পিরিটও রয়েছে। এবং ভালোবাসার বিট্রয়াল যখন কোনো ব্যক্তির জীবনে আসে তখন তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এমনই একটি ঘটনাপঞ্জি আলোচনা করেছে ইউরিপিডিস খ্রিস্টপূর্ব 480 সালে জন্মগ্রহণ করেন এবং 406 সালে মৃত্যুবরণ করেন। খ্রিস্টপূর্ব এই সাহিত্য ধারায় রিভেঞ্জ ট্র্যাজেডি একটি গুরুত্বপূর্ণ ধারা ছিল। তখনকার সমসাময়িক আরও রিভেঞ্জ ট্র্যাজেডির রাইটার ছিলেন সফোকলস, যার বিখ্যাত একটি প্লে আমরা পড়েছি যার নাম হচ্ছে কিং ইডিপাস। এছাড়াও বিওলফও এরকম একটি রিভেঞ্জ ট্র্যাজেডি। তবে আমরা আজকে আলোচনা করব মিডিয়া নিয়ে। বন্ধুরা, মিডিয়া একটি কনফ্লিক্টিং রিভেঞ্জ ট্র্যাজেডি। এখানে কনফ্লিক্ট বিটুইন ম্যান অ্যান্ড ওমেন এই বিষয়টাকে প্রস্ফুটিত করা হয়েছে। এখানে দেখানো হয়েছে যে বিট্রেয়াল অফ লাভ কত বড় ডিস্ট্রাকটিভ হতে পারে, এবং এখানে মিডিয়াকে একটি রিভিল ক্যারেক্টার হিসাবে, অর্থাৎ প্রতিবাদী নারী চরিত্র হিসাবে উপস্থাপন করা হচ্ছে। ইউরিপিডিসের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তিনি নারীদেরকে গ্লোরিফাই করেছেন এবং একই সাথে নারীদেরকে তিনি ক্রিটিসিজমও করেছেন। এখানে মিডিয়া সম্পর্কে বলা হয়ে থাকে, মিডিয়া ইজ মোর সিনড অ্যাগেনস্ট দ্যান সিনিং। শতাব্দীর পর শতাব্দী ধরে নারী এবং পুরুষের ভালোবাসার যে উপাখ্যান প্রচলিত হয়ে আসছে, তেমনিভাবে নারীদের ভালোবাসা প্রত্যাখ্যান করা এবং নারীদের ভালোবাসার সাথে বিট্রয়াল করা এরকম ঘটনাও অনেক প্রচলিত হয়ে আছে, এবং পুরুষদের বিট্রয়ালের ঘটনা সবথেকে বেশি পরিলক্ষিত হয়। এই পুরুষদের বিট্রয়াল সত্ত্বেও নারীরা সবসময় তাদেরকে গুটিয়ে নিতেন এবং নারীরা সবসময় পুরুষদের অধীনত্ব গ্রহণ করতেন। মিডিয়াকেই ধরা হয় প্রথম নারী প্রতিবাদী চরিত্র, যিনি তার স্বামীর বা পুরুষ চরিত্রের প্রতিবাদী হয়ে তার স্বামীর পদক্ষেপের বিরুদ্ধে রিভেঞ্জ নিয়েছেন। বন্ধুরা, মিডিয়া এই প্লেটি বুঝতে হলে আমাদের এর প্লের কিছু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে। এই প্লের ব্যাকগ্রাউন্ডে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। ব্যাকগ্রাউন্ড আলোচনার পূর্বে আমরা চরিত্রগুলোকে একটু আলোচনা করে নিচ্ছি। মিডিয়ার প্রধান চরিত্রে রয়েছে মিডিয়া, যিনি একজন সস্ট্রেস হিসাবে পরিচিত এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একজন ওমেন, যাকে বলা হয়ে থাকে তিনি হচ্ছে কলকিসের রাজা এইটিসের কন্যা। এবং কলকিস অঞ্চলটাকে বলা হয়ে থাকে এটা হচ্ছে একটি জাদু মন্ত্রের অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলের মানুষরা জাদুবিদ্যায় পারদর্শী। মিডিয়া তার বাবাকে বিশ্বাসঘাতকতা করে এবং তার ভাইকে হত্যা করে জ্যাসনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, এবং মিডিয়া জ্যাসনকে রাজা হিসাবে উপনীত করতে অনেকগুলো অপকর্ম করেছিল। দ্বিতীয় চরিত্র আমরা দেখব জ্যাসন, যিনি মিডিয়ার হাজব্যান্ড। জ্যাসনের বাবা হচ্ছে এইসেন। এই এইসেন জ্যাসনের শৈশবেই মারা যায় এবং এইসেনের মৃত্যুর পর তার সৎ ভাই পেইলিয়াস জ্যাসনের রাজ্য কোরিন্থের রাজা হন এবং জ্যাসন দূরের কোনো দেশে শিক্ষা গ্রহণের জন্য চলে যান। পরের চরিত্র রয়েছে চিলড্রেন, অর্থাৎ মিডিয়া এবং জ্যাসনের দুই সন্তান ছিল, দুই ছেলে ছিল। এই দুই ছেলে খুবই গুরুত্বপূর্ণ এখানে এই জন্য যে এই দুই ছেলে ছিল খুবই ইনোসেন্ট এবং জ্যাসন এই দুই ছেলেকে অনেক বেশি ভালোবাসতেন। যদিও পরবর্তীতে জ্যাসন এই দুই ছেলে সহ মিডিয়াকে নির্বাসনের কথা বলেছিলেন। জ্যাসনের দুই ছেলে এবং মিডিয়াকে নির্বাসন দিলে জ্যাসন সেখানে সমর্থন দিয়েছিল এবং তাদেরকে এই দেশ অর্থাৎ কোরিন্থ ছেড়ে চলে যাওয়ার জন্য বলেছিল। এই দুই ছেলের দ্বারাই মূলত মিডিয়া তার শত্রু অর্থাৎ তার স্বামীর নববধূ গ্লোস এবং নববধূর বাবা ক্রিয়নকে হত্যা করে, এবং পরবর্তীতে মিডিয়া এই দুই সন্তানকে হত্যা করে তার স্বামীর উপরে রিভেঞ্জ নেয়। এর পরের চরিত্র রয়েছে গ্লোস মূলত আমাদের স্টেজে খুব একটা আসেননি এবং তার কোনো কথাও এই প্লেতে নেই, তার কোনো ডায়লগে এই প্লেতে নেই। তিনি
ক্রিয়নের কন্যা এবং খুব সুদর্শনা। তাকে জ্যাসন বিয়ে করেছিল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। জ্যাসন মিডিয়াকে একটি যুক্তি উপস্থাপন করেছিল যে যদি সে গ্লেউসকে বিয়ে করে তাহলে গ্লেউসের বাবা ক্রিয়নের রাজত্ব এই ক্রিয়নের মৃত্যুর পরে জ্যাসনের হাতে চলে আসবে এবং তখন মিডিয়া এবং জ্যাসনের যে দুই সন্তান রয়েছে সেই দুই ছেলে দুই সম্ভ্রান্ত রাজার সন্তান হবে এবং তাদের কোনো সমস্যা থাকবে না, এই ধরনের যুক্তি উপস্থাপন করেছিল। এবং তিনি বলেছিল ক্রিয়নের মৃত্যুর পরে মিডিয়াকে আবার ফেরত আনবে, কিন্তু মিডিয়া সেই যুক্তি গ্রহণ করেনি। এরপর রয়েছে ক্রিয়ন, আমরা আগেই বলেছি ক্রিয়ন হচ্ছে গ্লেউসের বাবা। এর পরের চরিত্র আমরা দেখব নার্স। নার্স এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ চরিত্র, কারণ নার্স প্লেটি শুরু হওয়ার সময় তার স্পিচের মধ্য দিয়ে এই প্লের সাথে পূর্ববর্তন ঘটনাপঞ্জির একটি সম্পর্ক স্থাপন করেন এবং নার্স তার ভাষার মাধ্যমে প্রকাশ করেন যে যখন কোনো মনিব কোনো কষ্টে ভোগেন এবং মনিবের দুর্দশা সবসময়ই দাসকে বা তার কর্মচারীকে সব থেকে বেশি ব্যথিত করে, কিন্তু যদিও তাদের কিছুই করার থাকে না। এখানে তিনি বলেছেন অ্যান অনেস্ট স্লেভ সাফার্স ইন হার ওন হার্ট দ্য ব্লো দ্যাট স্ট্রেনস হার মিস্ট্রেস, যে একজন সৎ দাসী বা দাস তার হৃদয়ের রক্তক্ষরণ হয় যখন সে দেখে যে তার মিস্ট্রেস বা তার মনিব কোনো অন্তর্দ্বন্দ্বে বা কোনো কষ্টে ভুগছে। এখানে তিনি মিডিয়ার প্রতি সমব্যথী হয়েছেন এবং মিডিয়াকে অনেকটা সাপোর্ট করছেন। এছাড়া রয়েছে কোরাস। এখানে যতগুলো কোরাস আছে আসলে এই সব কোরাসরাই করিন্থিয়ান এবং গ্রিক লিটারেচারের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের এই গ্রিক লিটারেচারে কোরাসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং কোরাসরা মূলত একটি ঘটনার সাথে অপর ঘটনার সম্পর্ক স্থাপন করেন এবং এই প্লেয়ের ভিতরে চরিত্রগুলো যেই কথাগুলো বলে এবং যেই কথাগুলো বলে না, সেই না বলা কথাগুলো, যেই ঘটনাগুলো স্টেজে উপস্থাপন হয় না, সে অব্যক্ত ঘটনাগুলো এখানে সম্পর্ক স্থাপন করেন তাদের গানের বা কথার মধ্য দিয়ে। এরপরে রয়েছে এইজিয়াস। এইজিয়াস হচ্ছে অ্যাথেন্সের রাজা। অ্যাথেন্সের রাজা সম্পর্কে একটু বলি যে তিনি হচ্ছে একজন নিঃসন্তান রাজা। আপনারা জানেন যে রাজাদের ছেলে না হওয়া বা সন্তান না হওয়া একটি অনেক বড় একটা রাজনৈতিক প্রেশার। যেহেতু এইজিয়াসের কোনো সন্তান নেই তাই সে তার সন্তানের ব্যাপারে খুব বেশি উদ্গ্রীব এবং তার সন্তান লাভের জন্য তিনি ডেলফির কাছে ওরাকাল আনতে গিয়েছে। আমরা ডেলফির ওরাকাল সম্পর্কে কিং ইডিপাসেও শুনেছি যে ডেলফি নামক একটি জায়গা থেকে জিয়াস ওরাকাল দেয়। ওরাকাল মানে ভবিষ্যৎবাণী করেন এবং সেই ভবিষ্যৎবাণীর জায়গা থেকে এইজিয়াস এখন তার অ্যাথেন্সে ফিরছেন। ফেরার পথে তিনি কোরিন্থ হয়ে যাচ্ছেন। এখানে কোরিন্থ এসে সম্ভবত যেহেতু সে ডেলফি থেকে আসছে তার মানে তিনি ওখান থেকে ওরাকাল নিয়ে আসছেন যে মিডিয়ার মাধ্যমে সে সন্তান পেতে পারে। এই জন্য সে মিডিয়ার সাথে দেখা করে এবং মিডিয়া তাকে নিশ্চয়তা দেয় যদি মিডিয়াকে সে অ্যাসাইলাম দেয় অর্থাৎ রাজনৈতিক আশ্রয় দেয় তাহলে সে তাকে সন্তান দিবে। এরপরে রয়েছে মেসেঞ্জার। মেসেঞ্জার একবারই মাত্র স্টেজে আসে। তিনি এই মেসেঞ্জারটি একটা খবর নিয়ে আসে যে গ্লেউস এবং ক্রিয়ন তাদের মৃত্যু হয়েছে, অর্থাৎ মিডিয়ার দেয়া যেই চ্যাপলেট এবং ওয়ারল্যান্ড সেই ওয়ারল্যান্ডে তারা মৃত্যুবরণ করেছে, সেই নিউজটা এখানে নিয়ে আসে। পরের চরিত্র রয়েছে টিউটর। টিউটর একটি মাইনর চরিত্র যারা মিডিয়া এবং জেসনের সন্তানকে পড়াতেন এবং টিউটর অনেকটা মিডিয়ার প্রতি সমব্যথী ছিল এবং টিউটর এবং নার্স এই দুইটা চরিত্র যদিও মাইনর চরিত্র কিন্তু তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই জন্য তারা এখানে কিছু ইতিবাচক কথার মাধ্যমে ইউনিভার্সাল ট্রুথকে রিভিল করেছেন এবং মিডিয়ার এই ঘটনাটাকে ইউনিভার্সালিজমের রূপ দিয়েছেন। এই মূল চরিত্র ছাড়াও আমরা আরও কিছু চরিত্র সম্পর্কে জানব, যেমন জ্যাসনের চাচা যার নাম হচ্ছে পেলিয়াস এবং পেলিয়াসের কন্যা। এছাড়া জানবো মিডিয়ার বাবা যার নাম এইটিস, যিনি কলকিসের রাজা ছিলেন এবং তার ভাই যাকে মিডিয়া হত্যা করেছিল। এছাড়াও আমরা কলকিসের রানী সম্পর্কে জানবো যে কলকিসের রানী মিডিয়াকে এবং জ্যাসনকে উপদেশ দিয়েছিল যে যদি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তাদেরকে কেউ পৃথক করতে পারবে না। এখানে আরও কিছু দেবদেবী সম্পর্কে আমরা জানবো, কারণ এই দেবদেবীরা এই গ্রিক লিটারেচারে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে এবং ক্লাসিক্যাল লিটারেচারে এই দেবদেবীর ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে জ্যাসনের পক্ষ হয়ে কয়েকজন দেবীরা কাজ করেছে, যার কারণে জ্যাসনের এই ঘটনাটিকে আরও সামনের দিকে প্রবাহিত হয়েছে। এখানে আমরা জানবো যে থেমিস নামে একজন দেবী আছে যাকে বলা হয় গডেস অফ জাস্টিস অর্থাৎ ন্যায় বিচারের দেবী। এরপরে আছে হিকেট যাকে বলা হয় গডেস অফ ডার্ক প্লেস অর্থাৎ অন্ধকারের দেবী। এই দুই দেবীর কাছে মিডিয়া
প্রার্থনা করেছিল যে প্রথমত সে গডেস অফ জাস্টিসের কাছে প্রার্থনা করেছিল ন্যায় বিচারের জন্য, এবং পরবর্তীতে সে অন্ধকারের দেবীর কাছে প্রার্থনা করেছিল সাহায্যের জন্য। সে অবশ্য জিয়াসের কাছেও প্রার্থনা করেছিল, জিয়াস যিনি হচ্ছে কিং অফ গডেস। এছাড়া হেরা, অ্যাথেনা এবং অ্যাফ্রোদিতি সম্পর্কে জানবো। অ্যাফ্রোদিতি, হেরা, অ্যাথেনা এরা জ্যাসনের পক্ষের লোক ছিলেন। অ্যাফ্রোদিতির ছেলে ইরোসকে অ্যাফ্রোদিতি আদেশ করেছিল জ্যাসনকে তার গোল্ডেন ফ্লিস আনতে যাওয়ার যেই পদক্ষেপ, সেই পদক্ষেপে সাহায্য করতে, যার কারণেই অনেকটা সে সফল হয়েছিল। এবং এই ইরোসই মিডিয়ার উপর একটা লাভ বান ফেলেছিল, অর্থাৎ তাকে যে বান, আমরা জানি যে অ্যাফ্রোদিতি হচ্ছে গডেস অফ লাভ, এবং অ্যাফ্রোদিতি মিডিয়ার এবং জ্যাসনের প্রেম পরিণয়ে অনেকটা অলৌকিক ভূমিকা পালন করে। বন্ধুরা, মিডিয়া এই প্লেয়ের থিম হচ্ছে কনফ্লিক্ট বিটুইন ম্যান অ্যান্ড ওমেন, রাইজ অ্যান্ড ইমানসিপেশন অফ ওমেন। এবং এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ এই সেটিং, এই প্লেয়ের সেটিং হচ্ছে কোরিন্থের রাজপ্রাসাদ। যদিও এখানে গ্লোজ নামে যে চরিত্রটি, যাকে জ্যাসন বিবাহ করেছিল, এই গ্লোজ চরিত্র গুরুত্বপূর্ণ হলেও এই গ্লোজকে স্টেজে দেখা যায়নি। এবং এই প্লেটি মূলত প্রায় একটা জায়গাকেই কেন্দ্র করে সংগঠিত হয়েছে, কারণ আমরা জানি যে গ্রিক যেই প্লেগুলো রয়েছে সেই প্লেগুলোতে টাইম, প্লেস এবং অ্যাকশনের একটি বিষয় থাকে, যে প্লেস হতে হবে একক, টাইম হতে হবে নির্দিষ্ট একটা টাইম, একদিন, এবং অ্যাকশনগুলো হচ্ছে একটার সাথে আরেকটা সম্পৃক্ত থাকতে হবে। এবং অ্যাকশনকে সম্পৃক্ত করার জন্যই মূলত এখানে এই যে কোরাসের অবতারণা হয়। এবং এখানে মূলত মিডিয়ার কনফ্লিক্টটাকে আরও সিভিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে, যার মাধ্যমে মূলত ওমেন ফলকের রেভিলেশনটা, অর্থাৎ ওমেনরা যে মুক্তির আন্দোলন, ওমেনরা যে পুরুষ চরিত্রের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারে, সেই বিষয়টাকে এখানে অবতারণা করা হয়েছে। এছাড়াও আমরা অনেক প্লে দেখি বা ড্রামা দেখি যেখানে নারী চরিত্রগুলো প্রধান চরিত্র এসেছে। মূলত গ্রিক লিটারেচারের মধ্যে মূলত মিডিয়াই প্রথম চরিত্র যিনি এভাবে রিভিল করেছে। বন্ধুরা, আমরা প্রথম অংশে এই মিডিয়ার চরিত্রগুলো আলোচনা করলাম। দ্বিতীয় অংশের আলোচনায় আপনাদের জন্য আমরা এর ঘটনা প্রবাহ, এর সাইকোলজিক্যাল অ্যানালাইসিস এবং অন্যান্য বিষয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের পরের ভিডিওগুলো দেখার আগ্রহে থাকবেন। বন্ধুরা, আমাদের এই আলোচনার দীর্ঘসূত্রিতা এড়ানোর জন্য মিডিয়ার এই লেকচারটিকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগে আমরা চরিত্র আলোচনা করেছি, দ্বিতীয় ভাগে আমরা এর ঘটনা প্রবাহ এবং অন্যান্য বিষয়ে আলোচনা করব। আশা করি আমাদের এই ভিডিওর দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। আগামীর ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।